আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা। আপনারা আজকে যে প্রোগ্রামটা দেখছেন এই প্রোগ্রামটা আবার কাল দেখবেন, সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত রিপিট দেখানো হয়। এবং আমি এই প্রোগ্রামটা অল্টারনেট সানডে করি, যেহেতু আপনারা জানেন আমি গত সানডে প্রোগ্রাম করতে পারি নাই, এই জন্য আজকে সানডে করছি। কিন্তু নেক্সট সানডেটা আবার রীতিমতো আবার আবার আমরা আবার এই প্রোগ্রামটা করব। আমি 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক অনেক বছর ধরে, প্রায় 25 বছর ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার এক্সপার্টিজ, আমার অভিজ্ঞতা হলো এই ক্রিমিনাল ল এর উপরে। তাই এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনি এই কেসগুলো, ক্রিমিনাল কেসগুলো পুলিশ প্রসিকিউট করে, আমরা যেটা সচরাচর বলি পুলিশবাদী কেস বলি আমাদের দেশে। যেহেতু পুলিশ প্রসিকিউট করে, এই জন্য এখানে অনেক সেন্সিটিভিটি ইনভলভ আছে, যার জন্য প্রশ্নাদি আমি কোনো নিই না। কেসের মামলার বিষয়াদি যদি টেলিভিশনের মধ্যে আমার সাথে কথা বলেন, তাহলে এটা একটা আপনার কেসের মানে কনফিডেন্সিয়ালিটি যেটা আছে সেটা ব্রিচ হওয়ার একটা রিস্ক থাকে। তাই আমি এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। কিন্তু একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে, যেহেতু আমি প্রায় 25 বছর ধরে ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি এবং আমার অনেক অনেক কেস গুলো এই দেশের বড় বড় ক্রাউন কোর্টের মধ্যে, ওল্ড ভ্যালিতে এবং সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট যেটা আছে এবং যেখানে কোর্ট অফ অ্যাপিলের মধ্যে আমি কেস করেছি, যার জন্য আমার অনেক পরিচিতি আছে এবং কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে। আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একজন লোক, সে আপনার একটা 7 বছর বয়স্ক একটা মেয়েকে, একটা ছোট মেয়েকে, বেবি, বেবি তো না, চাইল্ড এজ আপনার 7 বছর, মানে তো একদম খুবই ইয়াং এজ, তাকে আপনার হত্যা করেছিল সেক্সুয়াল ফ্যান্টাসি। এবং এই কেসটা হয়েছে আপনার নিউ কাসেল ক্রাউন কোর্টের মধ্যে। এবং সে, যদিও ঘটনাটা ঘটেছিল 1992 সালে, আপনার তার পুলিশ এটা ঠিক মতো সবগুলা এভিডেন্স গুলো গ্যাদার করতে পারে নাই। সে অনেক অনেক বছর পর 2017 সালে এসে তার ডিএনএ ম্যাচিং করছে। তাহলে দেখেন সায়েন্স কতটুকু ডেভেলপ করেছে, অগ্রগতি কতটুকু হয়েছে। সেই 1992 সালে ঘটনাটা ঘটেছিল অনেক বছর আগে, এবং 2017 সালে এসে সে পার পায় না। সে মনে করছিল আমি তো মনে হয় এখন এসকেপ করছি, আমাকে আর ধরতে পারবে না, এটা কেস ইজ গন। কিন্তু 2017 সালে এসে তার ডিএনএ ম্যাচ করছে, তাকে আবার ক্রাউন কোর্টে নিয়ে আসা হয়েছে এবং তাকে কনভিকশন করা হয়েছে। এর আগে আরেকজনকে আপনার লিডস ক্রাউন কোর্টের মধ্যে এই কেসের জন্য আপনার কেস করা হয়েছিল, কিন্তু সে এটা রংলি প্রসিকিউশন করা হয়েছিল ভুলভাবে, এবং তাকে আপনার অ্যাকুইটেড করা হয়েছিল লিডস ক্রাউন কোর্ট থেকে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক, সহসা দেরি না করে আপনার পছন্দ মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে মিটিং করবেন। অনেক সময় দেখা যায় পুলিশের ইন্টারভিউর আগে মিটিং করা সম্ভব হয় না, আপনি হয়তো সলিসিটর খুঁজে বের করতে পারেন নাই, কিন্তু ইন্টারভিউর পরে পরেও
তখন আপনাকে আবার মিটিং করতে হবে। ইন্টারভিউর পরেও মিটিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন আপনি প্রস এন্ড কনস গুলা, পজিটিভ নেগেটিভ সাইড গুলা এভালুয়েট করতে পারবেন কোর্টে কেসটা যাওয়ার আগে। আপনি আপনার ইন্টারভিউটা কিরকম দিয়েছেন, আপনার এভিডেন্সটা কি রকম আছে, আপনি কেসটা হারবেন কিনা জিতবেন, এবং কোর্টে যাওয়ার আগে আপনাকে সেগুলা ইন্টারভিউর পরে সাথে সাথে আবার একজন সলিসিটর খুঁজে বের করে সবগুলা মিটিং করবেন। আমার বক্তব্যগুলো সচরাচর আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলি, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। সবচাইতে লোমহর্ষকর একটা ঘটনা আজকে আপনারা দেখবেন। আমার পাশে যে ছবি, জাজের ছবি, সেটা হলো নিউ কাসল আপনার ক্রাউন কোর্টের জাজ, তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই কেসটা বিবিসি থেকে শুরু করে বড় বড় ন্যাশনাল নিউজের মধ্যে পাবলিশ হয়েছে, এবং অনেকগুলো আপনার মানে ভিডিও, জাজের মানে সেন্টেন্সিং রিমার্ক গুলো ভিডিওটা পাবলিশ হয়েছে। এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছোট্ট মেয়ে, 7 বছর বয়স ছিল তখন তার, তাকে হত্যা করেছিল 1982 সালে, তাকে হত্যা করেছিল, কিন্তু তাকে ধরতে পারে নাই। সে অনেক বছর পরে আপনার তার ডিএনএ ম্যাচ করার পরে তাকে ক্রাউন কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। মে 2023-তে he was sentenced to life imprisonment. তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট, মে 2023-তে আপনার নিউ কাসল ক্রাউন কোর্টের মধ্যে, এবং সে ইউনানিমাসলি কনভিক্টেড হয়েছিল এবং তাকে সাজা দিয়েছিল। এবং জাজ বলছে যে তোমাকে মিনিমাম 29 ইয়ার্স থাকতে হবে, ওর পরে তুমি ছাড়া পাবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। আমি এখন আমার কথাটা আর বেশি দীর্ঘায়িত না করে আমি যাচ্ছি জাজের ভিডিও। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা জাজের ভিডিওটা প্লে করে নেন। Answer can be identified with some precision because Mrs. Graham had just stepped off the number 13 bus, which was known to have arrived at that bus stop at 9:43, give or take a minute. You, David Boyd, must have been close by when that encounter took place. By 9:51 p.m, another timing which can be identified with precision, you were seen with Nikki outside the McFish factory on the lower High Street in Hendon. You were striding ahead whilst Nikki trotted behind you, trying to keep pace with you. It would have taken about 3 to 4 minutes for you and Nikki Allen to walk from the bus stop to the McFish factory. You, David Boyd, were leading Nikki Allen to the grounds of the old Exchange building on Low Road, a derelict building surrounded by a walled area of rough scrubland. You took her into that rough ground where you sexually assaulted her, or at least attempted to do so. Nikki was heard screaming at around 10 p.m. by Mrs. Osborne, who was in her flat overlooking High Street East. You struck Nikki across the face, causing her lip to bleed. You did this to shut her up. Before or after this, there must have been some sort of a struggle between you as Nikki's anorak came off and she lost both of her shoes. From the moment of her letting out those screams, Nikki's fate was sealed. You decided to kill her, to silence her, and to prevent her from telling anyone that you had sexually assaulted her or had attempted to do so. You hoisted Nikki up the 6 or so feet necessary to reach the window and pushed her through a gap in the boarding into the derelict old Exchange building. Inside, the building was pitch black. The windows were boarded up, save for one missing board, leaving a gap through which Nikki had been pushed, but in any event, it was late in the evening of an October night. Once inside, Nikki must have been petrified. It would not have taken the 7-year-old long to appreciate that she was trapped in that cold and dark building and that you were coming through the window to get her. The forensic scientist told the jury that the site of the fatal assault was as far away from the window as Nikki could have got on that ground floor, that is, the far wall of the furthest room.
No doubt this is where she ran, in order to get as far away as possible from you. Her fear, as she saw you lurching towards her in the dark, is unimaginable. You found her standing or sitting against that far wall. It was there that you struck her head at least twice with a brick, fracturing her skull into several pieces. Although not necessarily immediately fatal, those blows to the head are likely to have rendered Nikki unconscious. You then stabbed her naked chest and upper body with a knife which you had brought with you. It was a frenzied attack during which you stabbed her 37 times. Many of the stabs were inflicted through the same stab wound. The knife was described by the pathologist, Dr. Cooper, as having a tapering blade of around 10 centimetres long. You pushed the blade into her chest and organs to its fullest extent, so that her body bore the marks of the hilt of the knife. Having killed her, you then dragged Nikki Allen by her ankles down the staircase into the cellar of the old Exchange building, her head bouncing from stair to stair, leaving traces of blood and fibres on the risers. You dragged her into the far corner of the furthest room and left her, no doubt hoping that her body would remain undiscovered. Your hope that Nikki would not be discovered did not take into account the extent of the concern that Nikki's disappearance provoked in the tight-knit community of the Garths, that complex of tenement flats where Nikki and her family lived. A large number of Nikki's family, friends and neighbours set about searching for her. Nikki's body was discovered in the basement of the old Exchange building only the next morning by a local teenager. In the police investigation which followed the murder, you were interviewed by police officers conducting house-to-house inquiries. You later gave a witness statement in which you said that you had seen Nikki playing in Weir Garth earlier that evening. You told the police that you'd been out getting fish and chips between 9:30 and 10 p.m. that evening, so giving yourself a neat but wholly false alibi for the time of the murder. In 1993, an innocent man, George Heron, was tried and acquitted of Nikki Allen's murder at Leeds Crown Court. As the years passed by and you got on with your life, you must have thought often about Nikki's murder. You must have thought, no doubt, with some satisfaction and some relief, that you'd got away with it. However, the science of DNA analysis was advancing. New developments led the police to identify traces of YSTR DNA, which matched your profile on the T-shirt and leggings that Nikki was wearing on the night she was murdered. Whilst not as specific as autosomal DNA, the YSTR DNA profile was nonetheless discriminating. Mr. Chapman, the forensic scientist who gave evidence before this jury, accepted that the YSTR DNA profile found on Nikki's clothing was not necessarily unique to you. It would have been shared by any male relative of yours, but the police investigation effectively ruled out the possibility of another male relative being in the Sunderland area in October of 1992. Mr. Chapman also accepted that your YSTR profile might be shared coincidentally by other males. The chances of that coincidental sharing may have been in the order of around 1 to 28,000. But the jury had to consider what chance there was of an unrelated man coincidentally sharing your YSTR DNA profile, living within your local community, knowing Nikki Allen sufficiently well to be able to lure her away from the Garth, and who also knew the old Exchange building so well that they were able to navigate their way round in the dark. The DNA evidence was powerful evidence against you. A review of other witness evidence demonstrated inconsistencies in the accounts which you had given the police and showed that your alibi, which you'd given yourself in your police statement, must have been false. This led to your arrest and charge. The discovery of Nikki's dead body and the long search for her killer has shocked and bewildered this community for the past 31 years.
The long search for Nikki Allen's killer culminated in your conviction for the murder of her on the 12th of May of 2023. Nikki Allen was loved. She was loved by her mother, whose moving statement of loss and sadness has been read to the court this morning by Mr. Wright, King's Counsel. She was loved by her father, whose life was changed by the events of the 7th of October of 1992. She has left a hole in her family and in the community in which she lived. I now sentence you for her murder. There is only one sentence which I can impose for the crime of murder, and that is one of life imprisonment. I must, however, go on to consider whether to make a whole life order or to make a minimum term order. That is, a minimum term which you must serve before consideration is given by the parole board to your release. I must have regard to the general principles set out in Schedule 21 of the Sentencing Act 2020 when deciding whether to impose a whole life term or when fixing the minimum term which you must serve. Your offence was committed before the 18th of December 2003. This makes a significant difference to the approach which I must take to sentence. Paragraph 12 to the Schedule 21 of the Sentencing Act 2020 requires me to have regard to, and indeed to apply, the practice which would have been followed by the Secretary of State before 2002 in respect of the term to be served in prison. The law prevents me from making an order which is greater than that which would have been imposed had you been convicted before December 2003. This principle, which I must follow, should be clearly understood. I emphasise it at this stage because, as will become apparent, দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ যে কিভাবে সে তার সিদ্ধান্তে উপনীত হয়েছে। লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে তাকে এবং বলছে কি মিনিমাম 29 ইয়ার্স তোমাকে থাকতে হবে। ওর পরে ছাড়বে কিনা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। তারা তখন যদি মনে করে সে সেফ না কমিউনিটির জন্য, তখন তাকে সারা জীবনেই প্রিজনের মধ্যে থাকতে হবে। এবং এই লোকটা যখন সাজা দিয়েছিল তখন তার বয়স হয়েছিল আপনার 55 ইয়ার্স। আর অনেক অনেক বছর আগে, এটা তাকে সাজা দিয়েছিল 2023 সালে, কিন্তু ঘটনাটা ঘটেছিল আপনার 1982 সালে। তখন তার বয়স ছিল অনেক কম। এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন অনেক, সেই 1992 সালে তখন তার বয়স ছিল অনেক কম, এখন 2023 সাল, তার বয়স যখন সাজা দেয় তখন তার বয়স 55। এবং এই কেসটা হয়েছিল সান্ডারল্যান্ডে, এবং সে এই বাচ্চা মেয়েটাকে 37 বার আপনার স্ট্যাব করেছিল, জখম করেছিল ছুরি দিয়ে। এবং জাস্টিস লম্বার্ড, আপনারা ছবি দেখছেন, সে বলছে কি যে she must have endured unimaginable fear in the time before her death. সে খুব সম্ভব একটা অকল্পনীয় ভয়ের মধ্যে, ভীতির মধ্যে ছিল তার মৃত্যুর আগে আগে। এই কথা বলছে আপনার জাস্টিস জাজ লম্বার্ড। এবং সে বলছে কি, who was eventually snared by DNA advances in 2017, যদিও এটা অনেক বছর পরে তাকে আমরা জালে ফেলেছিল। স্ন্যাড মানে একটা ফেসে দেওয়া তাকে। ডিএনএ যে অ্যাডভান্স হয়েছে, যে টেকনোলজি, সায়েন্স এন্ড টেকনোলজির অ্যাডভান্সমেন্টের মধ্যে সে ফেসে গেছে, তারপর তার ডিএনএ ম্যাচ করছে। and was sentenced to life, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল, কনভিক্টেড অফ মার্ডার, এবং সেন্টেন্স দেওয়া হয়েছিল নিউক্যাসল ক্রাউন কোর্টে মে 2023 সালে। এবং এই মেয়েটা তাকে ট্রাস্ট করেছিল, তারে চিনত সে,
but he took advantage of her young age and naivety. কিন্তু সে তার যে অল্প বয়স্ক এবং তার যে নাইভিটি, যে শিশু সুলভ সরলতা, সহজতা, শিশু সুলভ ব্যবহার, এটার সে আপনার সুযোগ নিয়েছিল। and when he tricked, সে তাকে প্রতারিত করেছিল, into following him in the evening of 7 October 1992, এবং তাকে প্রতারিত করে বলছিল কি তুমি আমাকে ফলো করো, আমার সাথে আসো, এবং তাকে আপনার নিয়ে গিয়েছিল একটা ডেরিলিক্ট বিল্ডিং এর মধ্যে, একটা পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে, একটা মানে অন্ধকার জায়গা, যেখানে সে তাকে হত্যা করেছিল। She was last seen skipping to keep up with him, who was a neighbor and her babysitter's boyfriend. সে ছিল তার নেইবারের একজন নেইবার, বেবিসিটার ছিল তার, ওর বয়ফ্রেন্ড, and walked towards the old exchange building, ওই যে নিউ ক্যাসেলে এক্সচেঞ্জ বিল্ডিং এ সে ওয়াকিং করতেছিল, লাস্ট টাইম তাকে সেটা দেখা গেছে। এগুলো আপনার সবগুলো কোর্টের মধ্যে বলছে, কোর্ট শুনছে, এবং কোর্টে বলছে কি যে she was lured to a derelict building where she was murdered, তাকে একটা পরিত্যক্ত একদম একটা অন্ধকার একটা বিল্ডিং এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তুমি তাকে হত্যা করেছ। দর্শক, আমি এখন একটা শর্ট ব্রেকে যেতে হচ্ছে, এটা খুবই ঘটনা, খুবই লোমহর্ষকর। আপনারা শুনবেন জাজের স্পিচ, জাজ আরো বাকি অংশটুকু আপনারা দেখবেন, নেক্সট সেগমেন্ট আমরা প্লে করব। সবাই আমার সাথেই থাকবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখার সুযোগ পাবেন, এবং এখানে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, কিভাবে ক্রাউন কোর্টে জাজেরা এই লাইফ ইমপ্রিজনমেন্ট, এই লম্বা লম্বা সাজায় উপনীত হয়, তারা যে কারণগুলো দেয় ওই সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে, ওই কারণগুলো সবগুলো আপনারা শুনবেন জাজের মুখে, তখন এই বুঝতে পারবেন কিভাবে জাজরা এইরকম ডিফিকাল্ট কেস গুলো হ্যান্ডেল করে এবং সিদ্ধান্তে উপনীত হয়। আমি শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে ফিরে আসছি আবার। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন।